জানাবে কবে? বললো 15 তারিখ, এখন বললো 17 তারিখ হইতে পারে। ওই তো স্টেটমেন্ট অফ এন্ট্রি তো চলে আসা মানে তো ওখানের মধ্যে অনেক বড় একটা ইয়ে হয়ে যাবে যে কনফার্মেশন। স্টেটমেন্ট অফ এন্ট্রি তো 2 উইক আগে আসে না নাকি? আবার ভেন্যু কোথায় বসবে এটা তো জিজ্ঞেস করছিলাম। ভেনিউ আমি তো শুনলাম যে এবার ইয়েতে কি বলে ম্যাপেলি, মানারাত আর আরেকটা কোন জায়গার যেন কথা বলছিল, রিফাত স্যার বলতেছিল যে ওনার সাথে এরকম কয়েকজনে কথা হয়েছে তো ওখান থেকে জানছে উনি। আচ্ছা। কি অবস্থা কুমকুম, ভালো আছো? জি ভাইয়া ভালো আছে। আমার রাত্রে গুলশানে। ওকে, সো আমরা এখানের মধ্যে শুরু করে দেই। ইউনিট 1 এর ফার্স্টে এমসিকিউ বলি। ফার্স্টে বলো যে কোন কোন এমসিকিউ তে প্রবলেম ফেস করলা ফারহানা। একটু পেপারটা বের করে নিই। 5 নম্বর। 5 নাম্বার, ওকে। 5 নম্বরে কি বলতেছে দেখি। A sample of seawater is collected using a beaker. The sample contains some particles of sand which settle down at the bottom of the beaker. Acha. Which of the following would result in a decrease in time taken for the sand to settle? এখানের মধ্যে কি হয়েছে, বেসিক্যালি এমন হয়েছিল, কি হয়েছে যে আমরা যখন নাকি এরকম কোন সি বিচে যাই, হ্যাঁ, ওখানের মধ্যে দেখবা যে সি বিচে তুমি এরকম পানিতে ভিজতেছো, এ করতেছো, পরে যে তুমি উপরে উঠে দেখবা কি তোমার গায়ের মধ্যে এরকম অনেক বালু লেগে থাকে, এমন লেগে থাকে। তো ওইখানের মধ্যে অ্যাকচুয়ালি কি এরকম স্যান্ড পার্টিকেলস কতগুলি সাসপেন্ডেড ওয়েতে থাকে, বুঝছো? যে সি ওয়াটারের মধ্যে, যে মনে করো এটা হলো সি ওয়াটার নিলে তুমি বিকারের মধ্যে, এখানের মধ্যে কি থাকবে, এরকম স্যান্ড পার্টিকেল, স্যান্ড গ্রেইন কতগুলি এমন সাসপেন্ডেড ওয়েতে থাকবে। সো অলওয়েজ এরকম ওয়েভ আসে যায়, তো এর জন্য এগুলা কি করতে পারে না, এত ইজিলি সেটেল করতে পারে না। কিন্তু এই যে তুমি এটা কি করলা, একটা বিকারের মধ্যে নিলা, এখন কি করবে, স্যান্ড পার্টিকেলস গুলো সলিড না, তো তাহলে তো তাদের তো ডেনসিটি বেশি, সো ইভেন্চুয়ালি কি করবে, দিস স্যান্ড পার্টিকেলস উইল সেটেল ডাউন, যে ব্যাপারটা কি হবে, তার এরকম সেটেল ডাউন করবে যে আমার এই সাসপেন্ডেড পার্টিকেল গুলি সব এরকম নিচে এসে জমা হবে। ঠিক আছে, এখন বলতেছে এই যে স্যান্ড পার্টিকেল গুলা উপর থেকে এরকম নিচে নামবে, কোন জিনিসটা চেঞ্জ হইলে তাড়াতাড়ি নিচে নামবে, যে উড রেজাল্ট ইন আ ডিক্রিজ ইন টাইম টেকেন ফর দ্য স্যান্ড টু সেটেল, যে স্যান্ড গুলি অনেক তাড়াতাড়ি সেটেল করবে, এটা কখন হবে, এই ব্যাপারটা আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে। ঠিক আছে, সো এখন এই জিনিসটা কখন হবে, আমাদেরকে অপশন কি কি দিছে, একটা দিছে যে স্মলার পার্টিকেলস অফ স্যান্ড। এখন স্যান্ড পার্টিকেলের সাইজ যদি ছোট থাকে, স্যান্ড পার্টিকেলের সাইজ ছোট থাকলে কি হবে, স্যান্ড পার্টিকেলের সাইজ ছোট থাকলে পরে তখন এটা কি তাড়াতাড়ি সেটেল করবে নাকি আস্তে আস্তে সেটেল করবে, ফারহানা? পার্টিকেল ছোট থাকলে মানে তাড়াতাড়ি করবে না, নিচে চলে যাবে জলদি। এখানের মধ্যে আমাদের পার্টিকেল ছোট থাকলে তোমার ব্যাপারটা দেখো, স্যান্ডের ডেনসিটি হলো ফিক্সড, ওকে, স্যান্ডের ডেনসিটি হলো ফিক্সড। তো এখন তুমি যত কি করবা, তুমি যত এখানের মধ্যে ভলিউম বাড়াবা তত কি হবে, তোমার ওখানে ওয়েট বাড়বে, আর এটার সাথে কি হবে, এটার সাথে তোমার ভলিউম যত বাড়বে তত ওইটার সাথে ড্র্যাগ ফোর্স ইনক্রিজ করবে। কিন্তু এখানের মধ্যে আমরা যে রিলেশনশিপটা দেখছিলাম, এই ব্যাপারটা মনে রাখবে, এটা অন্য জায়গাতেও আসবে, এটা আমি লিখে দিতেছি একটা জায়গায়, এটা ভালো মতো ফার্স্টে মনে রাখবা, তাহলে যেন পরের গুলাতে প্রবলেম না হয়। এখানের মধ্যে দেখো W is equal to mg and that is the weight of the sand grain, যে একটা ইন্ডিভিজুয়াল একটা স্যান্ড গ্রেইনের জন্য আমি ওয়েট কনসিডার করতেছি, ওকে। তো এখন দেখো mass is equal to কি লেখা যায়, ডেনসিটি ইনটু ভলিউম ইনটু জি, আর আমাদের স্যান্ডের ভলিউমটা কি শেপের, স্ফেরিক্যাল শেপের, সো তাহলে 4/3 পাই আর কি, 4/3 পাই আর কিউব ইনটু জি। আর আরেকটা ব্যাপার কি, এটা তো আমাদের ডেনসিটি যদি ফিক্স থাকে তো তাহলে ওয়েট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব। আর আরেকটা জিনিস কি, আমাদের ড্র্যাগ ফোর্স, তাই না,
drag force is equal to 6 pi r eta v, তাই না? হ্যাঁ স্টোকস ফোর্স বা ড্র্যাগ ফোর্স যেটাই বলো, এটার ফর্মুলা কি 6 pi r eta v। সো তার মানে drag force is directly proportional to just r। তো এখন এখানের মধ্যে দেখো, রেডিয়াস যদি বাড়ে মানে কি স্যান্ড পার্টিকুলার যদি সাইজ বাড়ে, তো তাহলে কোনটা বেশি বাড়বে? ড্র্যাগ ফোর্স বেশি বাড়বে নাকি ওয়েট বেশি বাড়বে? ওয়েটের সাথে প্রপোর্শনালিটি আরো বড় না, যে রেডিয়াস হ্যাঁ ইনক্রিজ করলে পরে ওয়েট আরো বেশি ইনক্রিজ করবে, ঠিক আছে? আর হ্যাঁ। ড্র্যাগের সাথে রেডিয়াসটা হলো জাস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে এখানে থেকে আমরা ব্যাপারটা কি কনক্লুড করতে পারি, যে দা বিগার দা বেশি সময় সাইজ অফ দা স্যান্ড গ্রেইনস, দা ফাস্টার ইট উইল বি এবল টু সেটেল ডাউন, তাই না? যে সাইজ যত বড় হবে তত ওয়েট বেশি, ওয়েট যত বেশি হবে তত তাড়াতাড়ি সেটেল করবে। কিন্তু তারা তো বলছে সাইজ কমায় দিবে, তো সাইজটা কমায় দিলে তো আমাদের তাড়াতাড়ি সেটেল করবে না। সো তাহলে এ নাম্বার আমাদের অ্যানসার হইতে পারবে না, বুঝতে পারছো? হ্যাঁ তো তাহলে এটা গেল। এখন বলতেছে লোয়ার টেম্পারেচার অফ দ্য সি ওয়াটার। এখন সি ওয়াটারের টেম্পারেচার যদি কম হয়, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? টেম্পারেচার কম মানে তো ভিসকসিটি বেশি। টেম্পারেচার আর ভিসকসিটির রিলেশনশিপটা কি? ইনভার্সলি প্রপোর্শনাল না? সো তাহলে ভিসকসিটি বেশি হলে তো ইজিলি সেটেল করতে পারবে না, দেরি হবে সেটেল করতে। সো তাহলে এটা হবে না। তো তাহলে এখান থেকে কিন্তু আমরা অলরেডি অ্যানসারটা পেয়ে গেছি যে ভিসকসিটি কম লাগবে। তো তাহলে লোয়ার ভিসকসিটি অফ সি ওয়াটার হলে তত তাড়াতাড়ি সে কি করতে পারবে? সেটেল ডাউন করতে পারবে, বিকজ ভিসকসিটি কম মানে ইট উইল বি এবল টু ফ্লো ইজিলি অর মুভ ইজিলি, তাই না? তো তাহলে ডি হবে আমাদের বেসিক্যালি অ্যানসার। এখন সি কেন হবে না ওইটা বলে নেই। স্মলার টার্মিনাল ভেলোসিটি অফ স্যান্ড পার্টিকেল, তো টার্মিনাল ভেলোসিটি কম হলে তো আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে নামলে তো টাইম টেকেন বেশি হবে, টাইম টেকেন তো আর কমবে না, বুঝতে পারছো? তো তাহলে সি নাম্বারও হবে না। সো আমাদের অ্যানসারটা কি হবে? The answer for question number 5 will be D, যে লোয়ার ভিসকসিটি অফ সি ওয়াটার, যে সি ওয়াটারের ভিসকসিটি যত কম হবে তত সে তাড়াতাড়ি সেটেল ডাউন করবে। সো দিস উইল ডিক্রিজ the time for the sand to settle down, বুঝতে পারছো? ওকে, সো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 5। এরপরে এমসিকিউ তে কার কোনটা প্রবলেম আছে বলো? MCQ number 8 and 9. এমসিকিউ নাম্বার 8 ভাইয়া 3 3ও আছে, ঠিক আছে আমরা দেখবো নি, 8 9 দেখা ফেলি। হ্যাঁ, সো কি বলতেছে? A model rocket is launched and moves vertically upwards while still burning fuel to give constant upward thrust. So তাহলে একদম ভার্টিক্যালি উপরের দিকে একটা কি করছে? রকেটকে ফায়ার করছে বা রকেটকে লঞ্চ করছে, এন্ড উড়তে সময়ও ঠিক আছে, যত উপরে উঠতেছে তখনও কি করতেছে? সে তার ফিউয়েল বার্ন করতেছে, যেটা কি দেয়? তাকে একটা আপওয়ার্ড একটা থ্রাস্ট ফোর্স দেয়, বা আপওয়ার্ড একটা ফোর্স দিতেছে উপরে যাওয়ার জন্য। এখন বলতেছে the fuel runs out and the rocket reaches the maximum height at time capital T. ক্যাপিটাল টি তে ম্যাক্সিমাম হাইট রিচ করবে। এখন at maximum height কি হবে? ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি হবে? 0 at maximum height velocity equal to 0, আর অ্যাসেলারেশনের ভ্যালুটা কি হবে ম্যাক্সিমাম হাইটের ওখানে? 81 -9.81। ওখানের মধ্যে অলরেডি যে বিফোর ইভেন রিচিং দ্য ম্যাক্সিমাম হাইট, ব্যাপারটা দেখো আসলে আমাদের কাহিনীটা কি হয়। ব্যাপারটা আমাদের কাহিনীটা হবে এরকম, it will be something like this, যে সরি এই যে মিফতাউল দেখো, সাপোজ দিস ইজ ইওর রকেট, এখন দিস ইজ দ্য গ্রাউন্ড সারফেস ফার্স্টে, এখন রকেটটা উপরে ওঠা শুরু করছে, রকেটটা এখানে আছে, এখনো তার ফিউয়েল বার্ন করতেছে, সো এখনো সে উপরে উঠতেছে। এই জায়গায় এসে মনে করো যে তার ফিউয়েল শেষ, ঠিক আছে? এখন ফিউয়েল বার্ন করা শেষ, ভালো কথা। এখন ফিউয়েল বার্ন বিফোর ইট র্যান আউট অফ ফিউয়েল, তখন রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে ছিল? মিফতাহুল আবার বলবা ভাইয়া, বিফোর ল্যাগ করতে বিফোর ইট video. র্যান আউট অফ ইটস ফিউয়েল, যে ফিউয়েল শেষ হওয়ার আগে তার উপরে রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে ছিল?
রেজাল্টেন্ট ফোর্স হ্যাঁ উপরের Fuel দিকে ছিল রেজাল্টেন্ট উপরের ফোর্স। দিকে ছিল, ভেরি গুড। সো তাহলে ফিউয়েল শেষ হওয়ার আগে ওই যে ফিউয়েল বার্ন করে করে যে সে আপওয়ার্ড ফোর্স পাচ্ছে, এর জন্য রেজাল্টেন্ট ফোর্স ইজ আপওয়ার্ডস। এখন এই যে ফিউয়েলটা শেষ হয়ে গেল, এখন তার উপর একটা মাত্রই ফোর্স কাজ করতেছে, কি ফোর্স? ওয়েট। ওয়েট, which is ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সো তার মানে ফিউয়েল শেষ হয়ে গেলে তখন কি হয়ে যাবে? ফিউয়েল শেষ হয়ে গেলে হঠাৎ করে আমাদের আপওয়ার্ড ফোর্সটা বন্ধ, হঠাৎ করে দা অ্যাসেলারেশন উইল বি নেগেটিভ অর দা অ্যাসেলারেশন উইল বি ডাউনওয়ার্ডস, তাই না? ও হ্যাঁ হ্যাঁ। তো তাহলে যতক্ষণ ফিউয়েল বার্ন করতেছে ততক্ষণ দা রেজাল্টেন্ট ফোর্স ইজ আপওয়ার্ড। সো তাহলে দা রেজাল্টেন্ট ফোর্স ইজ পজিটিভ। যখনই ফিউয়েলটা শেষ হয়ে গেল তখনই আমাদের ইঞ্জিনের ফোর্সটা শেষ বা ফিউয়েল থেকে পাওয়া ফোর্সটা শেষ। সো তাহলে দা অনলি ফোর্স অ্যাক্টিং অন দা রকেট ইজ ডাউনওয়ার্ডস। কিন্তু ফিউয়েল শেষ হওয়া মানেই কি সে ম্যাক্সিমাম হাইট রিচ করে ফেলছে তখনই? না। তখনও তার কি আছে? ইট হ্যাজ আ আপওয়ার্ড ভেলোসিটি। সো সেই আপওয়ার্ড ভেলোসিটি দিয়ে উপরে যত উঠতেছে তত ডিসিলারেট করতেছে, বিকজ ভেলোসিটি হলো আপওয়ার্ড কিন্তু রেজাল্টেন্ট ফোর্স হলো ডাউনওয়ার্ড। সো তাহলে সে ডিসিলারেট করতে 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 এরপর সে কি করবে? ম্যাক্সিমাম হাইট রিচ করবে। তো তার মানে আমার ব্যাপারটা কি হবে দেখো, রেজাল্টেন্ট ফোর্সের ডায়াগ্রাম যদি আমরা আঁকি, রেজাল্টেন্ট ফোর্স ভার্সেস টাইম যদি দেখি, ইনিশিয়ালি রেজাল্টেন্ট ফোর্স হলো পজিটিভ পজিটিভ পজিটিভ। এইখানে মনে করো ফিউয়েলটা শেষ, দেন হঠাৎ করে আমাদের অ্যাসেলারেশনটা নেগেটিভ হয়ে গেছে। ওকে, হঠাৎ করে আমাদের অ্যাসেলারেশনটা হয়ে গেল নেগেটিভ। এখন এই যে আমাদের নেগেটিভ অ্যাসেলারেশনটা আছে, এক সময় এই যে ফিউয়েল শেষ হওয়ার কিছুক্ষণ পর, ফিউয়েল শেষ হওয়ার কিছুক্ষণ পর সে কি করবে? ইট উইল রিচ ম্যাক্সিমাম হাইট, তাই না? ফিউয়েল শেষ হওয়ার পর কিছুক্ষণ সে ডিসিলারেট করবে, বিকজ তার তো ফিউয়েল শেষ হওয়ার পরেও স্টিল একটা আপওয়ার্ড ভেলোসিটি ছিল। প্রথমে তো এই আপওয়ার্ড ভেলোসিটিটা 0 হইতে হবে, আর না হলে তো সে উপরে উঠতে থাকবে, তাই না? তো তাহলে since it had initially an upward velocity, so তাহলে ফিউয়েল শেষ হওয়ার পরেও সে উপরে উঠতে থাকবে, and at maximum height the velocity will become 0. তো ওই সময় টাইম হলো t, দেন ওখানে থেকে সে আবার কি করবে? এখন তো আমাদের ম্যাক্সিমাম হাইটে যাক, ম্যাক্সিমাম হাইট থেকে নিচে নামুক, আমাদের অ্যাসেলারেশনের ডিরেকশন কি চেঞ্জ হইতেছে? After the fuel is gone, the only acceleration is acceleration due to gravity, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এখানে এইরকম শেপের আমাদের একটা গ্রাফ আসবে। এখন এরকম শেপের গ্রাফটা কোনটা? সি। সিও আছে, ডিও আছে, কিন্তু ডিতে একটা ভুল করছে কি? ডিতে তারা মিন করতেছে এরকম যে ফিউয়েল শেষ মানেই তখন সে ম্যাক্সিমাম হাইট রিচ করে ফেলছে, বাট দ্যাট ইজ নট ট্রু। ফিউয়েল শেষ হয়ে গেলে সে তার ম্যাক্সিমাম হাইট রিচ করবে না। ম্যাক্সিমাম হাইট রিচ করবে কখন? ম্যাক্সিমাম হাইট রিচ করবে যখন নাকি ফিউয়েল শেষ হওয়ার পরেও কিছুক্ষণ ডিসিলারেট করবে। এরপরে তোমার এই ব্যাপারটা যদি ক্লিয়ার করতে হয়, তুমি এমন একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি এখানে ফোর্স নিয়ে চিন্তা না করে হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান স্কেচ ইওর টেন্টেটিভ ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, তুমি একটা ভেলোসিটি টাইম গ্রাফ স্কেচ করবা, দেন দেখবে এখানে থেকে কি হয়। যে ফার্স্টে as long as the fuel is burning the velocity is increasing, ঠিক আছে? যতক্ষণ ফিউয়েল বার্ন করতেছে the velocity is increasing, দেন যখন নাকি ফিউয়েলটা শেষ হয়ে যাবে তখন কি করবে? সে ডিসেলারেট করবে। দেন এইটা কি? এই যে সে ভেলোসিটিটা ডিসেলারেট করে যে জিরোতে আসলো, এইটা হলো ম্যাক্সিমাম হাইটের টাইম, তাই না? হ্যাঁ। দেন সে আরো কি করবে? ম্যাক্সিমাম হাইট থেকে আরো এরকম সেম রেটে নিচে নামবে। তো তাহলে ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হলো এরকম যে এই ভেলোসিটি টাইম গ্রাফটাকে অ্যাসেলারেশন টাইম গ্রাফে স্কেচ করলে কেমন আসে? এই পার্টের জন্য হলো পজিটিভ, দেন পরের পার্টের জন্য হলো নেগেটিভ, আর ভেলোসিটি 0 হয়েছে এমন টাইমে। তো তার মানে কি? ফিউয়েল শেষ হওয়ার সাথে সাথে ভেলোসিটি 0 হয় নাই, ফিউয়েল শেষ হওয়ার কিছুক্ষণ পর ডিসেলারেশন হয়ে দেন ভেলোসিটিটা কততে আসছে? 0 তে আসছে। বুঝতে পারছো? তো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফটা চিন্তা করে দেন এই অ্যাসেলারেশন টাইম গ্রাফটা একবার, বুঝছো? হ্যাঁ বুঝছি। তো তাহলে the answer will be C.
ওকে, এরপরে তোমার কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 9 টা আমরা একটু পোর্ট্রেট মোডে দেখি, এইভাবে দেখলে পরে পুরোটা দেখতে পারবো না। পোর্ট্রেট মোডে দেখতে তো বেশি ছোট লাগে না, লাগে? না, প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এখানের জন্য আমরা অ্যানসারটা দেখি যে কাজটা কি হবে। ফার্স্টে কোশ্চেনটা পড়ি। কি বলতেছে? A student walked 12 kilometer on a bearing of 135 degree, মানে 45 degree southeast. এরপরে কি করছে? And then walked 20 kilometer on a bearing of 340 degree as shown. So তাহলে 20 degree northwest গেছে। তো এখন বলতেছে which of the following could represent the final displacement of the student from his starting point. So তাহলে এখানের জন্য তুমি এটা এঁকে ফেলো। বিয়ারিং ম্যাথ বিতে করছিল না ও লেভেলসে? ম্যাথ বিতে ছিল না পিওর ম্যাথসে? ম্যাথ বি। ম্যাথ বিতে। তো ফার্স্টে 135 ডিগ্রিতে 12 কিলোমিটার গেছে, এখানে আসলো। এখন এখানে আবার ছোট করে একটা আঁকতে হয় না, কম্পাস আঁকতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখানে এরকম ছোট করে একটা কম্পাস এঁকে দেন আবার কি করছে? দেন আবার সে 130 কি বলে 340 ডিগ্রিতে 20 কিলোমিটার গেছে। 340 ডিগ্রিতে 20 কিলোমিটার গেছে। তো তাহলে ওভারঅল তার পজিশনটা, ফাইনাল পজিশনটা কোথায় হলো? তার ফাইনাল পজিশনটা হলো এই জায়গায়, সরি, তার ফাইনাল পজিশনটা এই জায়গায় হলো না? ইয়েলো কালার যে মার্কটা করলাম, তার ইয়েলো মার্কটা সরায় সলিড মার্ক করি, এই যে এই জায়গায় আসছে না সে ফাইনালি? হ্যাঁ। তো তাহলে অরিজিনের সাথে ফাইনাল পয়েন্টের কানেকশন করে দিলে কার সাথে মিলতেছে এটা? আচ্ছা, ডিরেকশনটা আপওয়ার্ড কেন হইলো ভাইয়া? ডিরেকশনটা আপওয়ার্ড কেন হলো মানে এই যে 340 ডিগ্রি না মানে ভেক্টরে অলওয়েজ অ্যারোগুলা একজন আরেকজনের দিকে পয়েন্ট করা থাকে না? না না, এখানে তো আমরা এমন ভাবে সে তার পাথটাকে এরকম বলতেছে যে সে কি করছে, সে এখানে গেছে, দেন এখানে গেছে, দেন এখানে গেছে, এরকম। তো তাহলে তোমার এটা হলো ফাইনাল পয়েন্ট, এটা হলো ইনিশিয়াল পয়েন্ট। সো এখন দিস ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর, এরকম ভেক্টরের কাজ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো তাহলে এখানে ফাইনালি কোনটার সাথে মিলতেছে? ডিরেকশনটা কিন্তু বি এর সাথেও মিলে, ডি এর সাথেও মিলে, কিন্তু ব্যাপারটা তোমার চিন্তা করতে হবে। দেখো বি তে কিন্তু ভেক্টরের লাইনটা অনেক বড় দেখাইতেছে, দেখছো? যে তারা কিন্তু স্কেল ওয়াইজ দিচ্ছে আমাদেরকে কাজটা, যে 12 কিলোমিটার হলো এতটুকু লেন্থ, 20 কিলোমিটার হলো এত বড় লেন্থ। কিন্তু আমাদের তো 12 কিলোমিটার নিচে গেছে, দেন 20 কিলোমিটার উপরে গেছে। সো তার মানে ওভারঅল 8 কিলোমিটারের মতো উপরে গেছে, তাই না? অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ। তো তাহলে এরকম ছোট অ্যারোটা হবে আমাদের, কোনটা হবে? বি। বুঝতে পারছো? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এইভাবে করে করতে হবে আর কি। এরপরে স্কেল দিয়ে মাপতে হবে? স্কেল দিয়ে মাপতে হবে না, চোখের দেখায় যে এখানের মধ্যে তুমি নিজে অ্যারো গুলার লেন্থ গুলা দেখছো। সো এখানের মধ্যে দেখো আমি যে অ্যারো গুলা আঁকছি, আমিও কিন্তু লেন্থটাকে ওরকম প্রপোর্শনেটলি আঁকছি, যে নিচের অ্যারোর লেন্থটা একটু ছোট দিছি, উপরের অ্যারোর লেন্থটা একটু বাড়ায় দিছি। কেন? বিকজ ওখানে ডিসটেন্সটা একটু বেশি কভার করছে, 20 কিলোমিটার। বুঝতে পারছো? এর জন্য স্কেল দিয়ে মাপতে হবে না, এক মার্কের এমসিকিউর জন্য এত কিছু করতে হবে না, এখানে চোখের দেখা ওখানে মিলাই দিবা। বুঝতে পারছো? এরপরে ফারহানার কোনটা ছিল? 3 নাম্বার না? তো আমরা হাবিবার ছিল। আচ্ছা, হাবিবার ছিল, ঠিক আছে, সমস্যা নাই। তো এখন 3 নাম্বার, তো আমরা দেখি কি বলতেছে এখানের মধ্যে। A sphere of weight 2.5 Newton, all right, in what floats in water with half of its volume beneath the surface. তো তাহলে এতটুকু ভলিউম সারফেসের নিচে, তো তার মানে এতটুকু ভলিউম কি কাজ করতেছে? কুমকুম
এতটুকু ভলিউম ওয়াটারকে বা ফ্লুইডকে ডিসপ্লেস করার কাজ করতেছে, তাই না? সো দ্য ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইজ হাফ অফ দ্য ভলিউম অফ দ্য হোল অবজেক্ট অর স্ফিয়ার। ঠিক আছে, তো এখন বলতেছে কি a force F is applied on the sphere completely immersing the sphere inside the water. So তাহলে একটা এক্সট্রা আপওয়ার্ড একটা ফোর্স দিয়ে আমরা কি করলাম, পুরাটাকে এরকম ডুবাই দিচ্ছি। বলতেছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এফ। তো এখন এখানের মধ্যে দেখো, যখন নাকি পুরাটা ডুবে যাবে, পুরাটা ডুবাই দেওয়ার মতো ফোর্স আমাদের কত হবে মিনিমাম, এটা জিজ্ঞাসা করছে। যত বেশি চাই তত তো দিতেই পারি, ম্যাক্সিমাম ফোর্সের কোনো লিমিট নাই। চাইলে যত জোর আছে গায়ের মধ্যে সবগুলা দিয়ে আমরা ধাক্কা দিয়ে কি করতে পারি, স্ফিয়ারটাকে এরকম ডুবাই ফেলতে পারি। কিন্তু আমাদের বলছে মিনিমাম কত হইতে হবে এফ এর ভ্যালুটা, ওইটা। সো দেখো দিস ইজ দ্য ওয়েট। ওকে, যে এইখানে কি ছিল, এইখানে দিস ইজ দ্য ওয়েট এন্ড দিস ইজ দ্য আপথ্রাস্ট, বোথ ওয়্যার ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। সো এখন হাফ ভলিউম অফ ওয়াটার, হ্যাঁ, হাফ ভলিউম অফ ওয়াটার কি করতেছিল, পুরা স্ফিয়ারের ওয়েটটাকে ব্যালেন্স করে ফেলতে পারতেছিল। যে হাফ ভলিউম অফ ওয়াটারের ওয়েট, আপথ্রাস্টটা কি ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেস না কুমকুম? হ্যাঁ ভাইয়া। তো তাহলে আপথ্রাস্টটা হলো ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেসড আর ওয়েটটা হলো ওয়েট অফ দা স্ফিয়ার অর অবজেক্ট। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এইখানে হাফ অফ দা স্ফিয়ারের ভলিউম যতটুকু ওয়াটার ডিসপ্লেস করছে দ্যাট ওয়াজ এনাফ টু ব্যালেন্স দা ওয়েট অফ দা হোল স্ফিয়ার। তো এখন পুরা স্ফিয়ারটা পানির ভিতরে ঢুকাই দিলে আপথ্রাস্টটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে না বলো তো? হ্যাঁ হবে। তো তাহলে আপথ্রাস্টটা ডাবল হয়ে যাবে। তো তাহলে হোয়াট উইল হ্যাপেন, আমরা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা এই পাশে আঁকি তাহলে বুঝতে ইজি হবে। সো দিস ইজ দা ওয়েট এন্ড আপথ্রাস্টটা কত হবে, আপথ্রাস্টটা ওয়েটের 2 ডাবল হয়ে যাবে, আপথ্রাস্টটা ওয়েটের 2 টাইমস হয়ে গেছে। সো তাহলে আপথ্রাস্ট মাইনাস ওয়েট ইজ ইকুয়াল টু কত হবে, এই সিচুয়েশনের জন্য আপথ্রাস্ট মাইনাস ওয়েট করলে কত আসবে, আপথ্রাস্ট হলো 2 টাইমস দা ওয়েট মাইনাস ওয়েট। তো তাহলে এখানের মধ্যে আমাদের ভ্যালুটা কত হয়, the resultant force is upward, তাই না বলো কুমকুম? হ্যাঁ। তো তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি আপওয়ার্ড হয়, তো তাহলে আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত, ওয়েটের সমান, দ্যাট ইজ 2.5। কিন্তু আমাদেরকে আমরা নিচে রেজাল্টেন্ট ফোর্স দিচ্ছি না। হ্যাঁ ওইটা যাচ্ছে না, ওইটা তো আসতেছি। তো এখানের মধ্যে বেসিক্যালি দেখো কুমকুম, যে তুমি এই যে পানির নিচে অবজেক্টটাকে পুরাটা ডুবায় ফেললা, তো তাহলে এখন কি, দা অবজেক্ট উইল এক্সপেরিয়েন্স আ রেজাল্টেন্ট আপওয়ার্ড ফোর্স, যেটা কি করবে, অবজেক্টটাকে উপরে ধাক্কা দিয়ে তুলে আনার ট্রাই করবে, তাই না? তো তাহলে অবজেক্টটা যেন এরকম উপরে না উঠে আসতে পারে, এর জন্য এখন আমরা কি করতেছি, আরো ওই এফ ফোর্সটাকে মেইনটেইন করতেছি। যে এফ ফোর্সটা এরকম মেইনটেইন করলে পরে তখন কি হবে, ডাউনওয়ার্ড ফোর্সটা যে কম ছিল, ডাউনওয়ার্ড ফোর্স তো শুধু ওয়েট, আর আপওয়ার্ড ফোর্স দ্যাট ইজ আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু 2 টাইমস দা ওয়েট। তো তাহলে এই সিচুয়েশনে সে কি আছে, এই সিচুয়েশনে তাকে যদি ব্যালেন্সে রাখতে হয়, দেন তাহলে ওয়েট হলো এইটা, আপথ্রাস্ট হলো 2w। সো তাহলে আরেকটা এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স লাগবে, ডাউনওয়ার্ড ফোর্সের ভ্যালুটা কত হইতে হবে কুমকুম? উপরে হলো 2 টাইমস ওয়েট অর 5 নিউটন বলে দিতে পারো, নিচে হলো 2.5। সো তাহলে নিচে আর কত লাগবে এই আপওয়ার্ড ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য? কুমকুম কি বুঝতে পারতেছো কি বলতেছি? কুমকুম বুঝতে পারছি, কিন্তু 2.5 নিউটনের বেশি, মানে
5 নিউটনের ইকুয়াল হইতে হবে না নাকি 5 নিউটনের বেশি হইতে হবে নিচের ফোর্সটা? 5 নিউটনের বেশি, এখানের মধ্যে আমাদের বেশি এটা দিতে হইতো যে মিনিমাম আমাদের এতটুকু দিতে হবে, তাহলে যেন কি করতে পারি, এটাকে ডুবায় রাখতে পারি। এর থেকে বেশি দিলে আরো এটাকে কি করব, আরো নিচে নিয়ে যাব আর কি। ঠিক আছে, অপশন নাই। হ্যাঁ। বুঝতে পারছো? বুঝতে পারছি। তো তাহলে এটা আমাদের কত হবে, এফ টা হবে 2.5, সো তাহলে 1 ইনটু 2.5। তো তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এরপরে এমসিকিউ নিয়ে আর কার কোনটায় প্রবলেম ছিল? নাই আর এমসিকিউতে পাবো। অর্পিতার কোনো প্রবলেম আছিল এমসিকিউতে? না ভাইয়া, এমসিকিউতে প্রবলেম নেই। অলরাইট, তো তাহলে এমসিকিউ যদি আমাদের শেষ হয়ে যায়, দ্যাটস ভেরি গুড। দেন কোশ্চেন নাম্বার 11। না 11 এ প্রবলেম হয়নি। নিউটন দিয়ে লিখে নিউটনের ল দিয়ে ওটা হবে না, না? এখানে আমাদের মোমেন্টামের টার্মসে জিজ্ঞাসা করছে, নিউটন ল এর মতো। বুঝছো, মোমেন্টামের টার্মসে জিজ্ঞাসা করছে। তো এর জন্য আমরা মোমেন্টাম বিফোর এন্ড আফটার ওইটা দিয়ে বলবো যে টোটাল মোমেন্টাম বিফোর হলো 0, সো তাহলে আফটারও 0 রাখতে হবে। তো বল যেহেতু সামনের দিকে একটা মোমেন্টাম গেইন করতেছে, সো ইকুয়াল অ্যামাউন্ট অফ মোমেন্টাম পিছের দিকে গেইন করা লাগবে, বুঝছো? যেটা টার্মে বলতে বলবে ওইটা বললে ভালো, সেফ। অন্য সময় এলাও করতেও পারতো নিউটনের ল গুলা, কিন্তু হঠাৎ যদি এলাও না করে তো তখন তো প্যারা খেয়ে যাবা। এর জন্য যেটা টার্মে অ্যান্সার দিতে বলে ওইটা ফলো করলে বেটার, বুঝছো ফারানা? আচ্ছা, হ্যাঁ। 12 ম্যাথসে প্রবলেম। 12 নম্বরে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ভাইয়া 12 নম্বরে। 12 নম্বরে সবার প্রবলেম কি এমন দিল এটা দেখি। ম্যাথ দেখি এটার মধ্যে কি আছে। বলতেছে কি, মেশিনস মেক ওয়ার্ক ইজিয়ার বাই চেঞ্জিং দ্য সাইজ অর ডিরেকশন অফ আ ফোর্স। আচ্ছা, কি করে? আ স্টুডেন্ট ডিজাইনড আ স্যাম্পল মেশিন টু লিফট আ বক্স অফ 50 কেজি ম্যাস। একটা 50 কেজি ম্যাসের এই বক্সকে সে কি করবে, একটা 50 কেজি ম্যাসের এই বক্সকে সে উপরে তুলবে। দ্য স্টুডেন্ট ক্লেম দ্য এফিসিয়েন্সি অফ দ্য মেশিন ওয়াজ গ্রেটার দ্যান 90%। সে বলতেছে এই মেশিনের এফিসিয়েন্সিটা হলো 90% এরও কি বেশি। ওকে, তো এখন এফিসিয়েন্সি এই সিস্টেমের জন্য আমাদের কি হবে, বেসিক্যালি আমরা কি চাইতেছি বলতো? এফিশিয়েন্সি গ্রেটার কত বেশি? না না, এফিসিয়েন্সি তো বের করবে। এখানে আমাদের এই সিস্টেমের মধ্যে ইউজফুল এনার্জি কোনটা আর ইনপুট এনার্জি কোনটা? ম্যাথ হতে পারে। এখানের মধ্যে আমাদের বেসিক্যালি কি করবে, এই যে আমাদের 8 কেজির যে ম্যাচটা আছে না পুলের মধ্যে, পুলের এই দিক দিয়ে যে ভার্টিক্যালি সাসপেন্ড করা, সে ভার্টিক্যালি নিচে নামবে। সো দিস ইজ দ্য ইনপুট এনার্জি, এন্ড এই এনার্জিটা দিয়ে কি করব আমরা, এই 50 কেজির এই বাক্সটাকে উপরে টেনে নিয়ে যাব। তো এটা হবে আমাদের ইউজফুল এনার্জি। তো কিভাবে কি করতেছে আমাদের এক্সপ্লেনেশনটা পড়ি, তাহলে আরো বুঝতে ইজি হবে। দেখি কি বলতেছে। The machine used a slope of height 2 meter. Height হলো 2 মিটার। আচ্ছা দেওয়াই আছে, সরি। হাইট হলো 2 মিটার দেওয়া এন্ড লেন্থ হলো 15 মিটার দেওয়া। তো তাহলে হাইট দেওয়া, লেন্থ দেওয়া, যে স্ল্যান্ট লেন্থ অর হাইপোটেনাস ডিসটেন্সটা দেওয়া। তো তাহলে আমরা কি অ্যাঙ্গেলটা বের করতে পারবো যখন লাগবে, যদি লাগে আর কি। এটা তো লাগবে তো অবশ্যই। তো ওখানের মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে পারবো আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করে। ওই দেন কি কম্পোনেন্ট বের করার জন্য অ্যাঙ্গেলটা বের করব, রাইট? হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কি বলতেছে যে 15 মিটার লেন্থ ধরে বক্সটাকে উপরে তুলবে। The box was connected to an 8 kg mass by a rope over the pulley as shown. As the 8 kg mass fell, the box moved up the slope at a steady speed. তো তাহলে যত ওই 8 কেজি ম্যাসটা নিচে পড়তেছে ভার্টিক্যালি, তত কি করতেছে আমাদের 50 কেজির বক্সটা একটা
কনস্ট্যান্ট স্পিডে বা একটা স্টেডি স্পিডে উপরে উঠতেছে। অলরাইট, সো এখন আমাদের এখানের জন্য জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করতেছে? এখন আমাদের এখানের জন্য জিজ্ঞাসা করতেছে যে হোয়াট ইজ দা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, যে এটা কি 90% এর বেশি নাকি না, স্টুডেন্ট যেটা ক্লেম করতেছে এটা কি ঠিক নাকি না। তো তাহলে হোয়াট উই ক্যান ডু, আমরা এখানের মধ্যে অপোজিট আর হাইপোটেনাস জানি। সো তাহলে অপোজিট আর হাইপোটেনাস রিলেটেড থিটার ফর্মুলা কি? সাইন। তো তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 2/15। তো তাহলে এখানে থেকে আমরা থিটা বের করতে পারবো না, থিটা কত আসে? 7.66। তো তাহলে থিটা আসে হলো 7.66। হ্যাঁ। তো তাহলে 666 ওইরকম আসবে নাকি? না না, 7.6622 ছিল। আচ্ছা 6622, ঠিক আছে। তো তাহলে 66, এটা এখন আমরা রাউন্ড আপ করব না, বেসিক্যালি এটা আমরা ক্যালকুলেটরের ভ্যালুটাই রাখবো। 22 এখানে যা আসলো ভালো কথা। এখন আমাদের এই যে বক্সটা যে আমরা উপরে তুলে নিয়ে যাব, বক্সের কি আছে? একটা ওয়েট আছে না, বক্সের তো একটা ওয়েট আছে। তো এখন এই বক্সের ওয়েটটা আমরা দুইটা কম্পোনেন্ট এরকম ডিভাইড করব। কি কি? একটা হলো পারপেন্ডিকুলার টু দা প্লেন, আর একটা হলো প্যারালাল টু দা প্লেন। আমাদের মেইনলি ওয়ার্ক ডানটা কার এগেইনস্টে করতে হইতেছে? পারপেন্ডিকুলার টু দা প্লেনের ফোর্সটাকে তো নরমাল রিঅ্যাকশন ফোর্সে ব্যালেন্স করে দিতেছে। সো উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক অ্যাবাউট দ্যাট ওয়ান। আমাদের মেইনলি চ্যালেঞ্জটা কোনটা? আমাদের মেইন চ্যালেঞ্জটা হলো এই যে ডাউন দা স্লোপ যে কম্পোনেন্টটা আছে W sin theta, এই W sin theta is the force that is opposing the motion, তাই না? W sin theta is the force that is opposing the motion. So তাহলে এইটার এগেইনস্টে আমাদের কি করতে হবে? 50 কেজির এই ব্লকটাকে উপরে তোলা লাগবে। সো তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে, দেখো সে কত স্পিডে উঠতেছে? স্টেডি স্পিডে উঠতেছে। সো তার মানে এই যে W sin theta যতটুকু ডাউনওয়ার্ড ফোর্স, ইকুয়াল অ্যামাউন্টের কি হবে? এখানে থেকে সে টেনশন ফোর্স পাবে, তাই না? The tension will be equal to W sin theta. That's why it will be able to go up at a constant speed. বুঝতে পারতেছো কি বলতেছি? মিফতাহুল, হ্যালো? আমি ল্যাগ করতেছে, নেট প্রবলেম। ল্যাগ করতেছে? হ্যাঁ ভাইয়া, এরকম তো হওয়ার কথা না, দাঁড়াও তো। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, সো তাহলে আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে W sin theta ফোর্সটার এগেইনস্টে তো আমাদের কাজটা করতে হবে, তাই না? তো W sin theta এর এগেইনস্টে যে আমরা কাজটা করব, সো তাহলে এটা কি হবে? এই যে আমাদের টেনশন ফোর্সটা কি হবে? W sin theta সমান হবে। দ্যাটস ওয়াই ইট উইল বি এবল টু মুভ এট আ স্টেডি স্পিড। যে স্টেডি স্পিডে মুভ করা মানে কি? ফোর্সগুলো ব্যালেন্সড, তাই না? স্টেডি স্পিডে মুভ করা মানে হলো দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ 0। তো তাহলে তখনই সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে পারে। তো তাহলে আমাদের এখানের জন্য কি হবে? আমাদের এখানের জন্য ইউজফুল ওয়ার্ক ডান, ওকে, ইউজফুল ওয়ার্ক ডানটা কি হবে? এই যে 50 কেজির ব্লকটা কতটুকু উপরে উঠতেছে ওই জিনিসটা। এখন দেখো, এখন একটা জিনিস একটু এখানের মধ্যে আমাকে বলো মিফতাহুল, এটা বলো তো, আমার এই 8 কেজি ব্লকটা কতটুকু হাইট নিচে নামবে? 2 মিটার। 2 মিটার। সো তাহলে এই যে আমার 50 কেজির ব্লকটা যে স্ল্যান্ট অবস্থায় আছে সে এখানে আছে, আর এখানে থেকে কি হবে? আমার অ্যাড করা স্লটেড ম্যাসটা 2 মিটার নিচে নামবে। তো তাহলে আমার এই ম্যাস 50 কেজির এই ম্যাসটাকে স্ল্যান্ট ডিসটেন্স কতটুকু তুলতে পারবো আমি? 15 মিটার। 15 মিটার তুলতে পারবো পুরাটা? বলো মানে তো। না টোটাল ডিসটেন্স 15 মিটার, বাট ও মুভ করবে 2 মিটার। টোটাল ডিসটেন্স 15 মিটার, কিন্তু আমরা তো আর 15 মিটারটাকে উপরে তুলতে পারবো না, বিকজ যখনই নাকি আমাদের এই যে
এই 8 কেজির ম্যাচটা যখন নাকি 2 মিটার নিচে নেমে সে গ্রাউন্ডে রিচ করে ফেললো, তখন তো আর সে স্ট্রিংটাকে টট রাখতে পারবে না, পারবে ফারহানা? না। না। যখন নাকি সে এরকম ল্যান্ড করে ফেলবে আর গ্রাউন্ডটাকে টাচ করে ফেলবে, তখন দ্য স্ট্রিং উইল নট বি নো লঙ্গার টট। সো তাহলে সে যদি টট না থাকে, সো তাহলে টেনশন ফোর্সটাও কাজ করবে না। সো তাহলে সে স্ল্যান্ট ডিসটেন্স কতটুকু উপরে উঠবে? 2 মিটার উপরে উঠবে, তাই না? সো এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে রাখলাম, তাহলে যেন এখন আমরা ওয়ার্ক ডানের ভ্যালুটা বের করতে পারি। ওকে, তো এখন তাহলে আমাদের কাজটা কি, লেটস সি। এখন আমাদের এখানের মধ্যে কাজটা হবে ওয়ার্ক ডান on 50 kg block. Work done on 50 kg block will be equal to what? Force এর ভ্যালু কত? আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। সো 50 কেজি ব্লকের উপর ফোর্সের ভ্যালুটা কত? টেনশনের সমান। টেনশনটা কার সমান? W sin থিটার সমান, তাই না? তো তাহলে ফোর্স হলো W sin থিটা, আর ডিসটেন্স হলো কত? ডিসটেন্স হলো আমাদের 2 মিটার। এখন W হলো mg sin থিটা ইনটু 2। এখন ম্যাস হলো 50, g হলো 9.81, sin 7.662, যাই আসছিল তোমাদের ক্যালকুলেটর ওইটা, অর sin থিটা ইজ ইকুয়াল টু 2/15, এটাও লিখে দিতে পারো যা ইচ্ছা, ইনটু 2। এটা করলে পরে আমরা কি পাবো? দ্য ইউজফুল ওয়ার্ক ডান, তাই না? যে 50 কেজি ব্লকটাকে কতটুকু আমরা উপরে তুলতে পারলাম, এই জিনিসটা, সেটা কত আসে? আর তাহলে সাইন ইনভার্স করছিলাম, এন্ড ইনভার্স কেমনে দিব? এই যে আমরা তো এখানে হ্যাঁ, ইনভার্স করছিলা কেন? ওই যে উপরে। উপরে তো ইনভার্স করে অ্যাঙ্গেলটা বের করছি, তো এখন আচ্ছা, W sin থিটা, এই যে W sin থিটা, এটাকে তুমি W sin 7.662 লেখা যায় কথা, W ইনটু 2/15 লেখা একই জিনিস না? এটা sin থিটা মানে তো 2/15, তো এর জন্য বললাম, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ। তো তাহলে এখন এখানে থেকে ইউজফুল ওয়ার্ক ডানের ভ্যালুটা কত আসে? কত সিগনিফিকেন্ট? 130.8। এইটা এখন তুমি 130.8 রাউন্ড আপ করবে না, এখানের মধ্যে তুমি পুরাটাই রাখবা। ফাইনালি ক্যালকুলেটরের পুরা ভ্যালুগুলা দিয়ে এফিশিয়েন্সির পার্সেন্টেজটাকে ফাইনালি তুমি 2 সিগনিফিকেন্ট ফিগারে দিবা, বিকজ গিভেন ইনফরমেশন 2 সিগনিফিকেন্ট ফিগারে, বুঝছো? হ্যাঁ। তো তাহলে এখানের জন্য এটা কত আসে? 130.8। আর এখানের মধ্যে টোটাল ইনপুট এনার্জি, total input energy is equal to কি? Is equal to GP loss by 8 kg mass, তাই না? ওই 8 kg massটা যতটুকু GP লুজ করতেছে ওইটাই হবে ইনপুট এনার্জি। আচ্ছা, এই মিটিং আর 1 মিনিট বাকি আছে, তোমরা একটু নেক্সট মিটিংটা জয়েন করে ফেলো আগে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা বলতেছিলাম যে টোটাল ইনপুট এনার্জিটা কত? GP লস বাই দা 8 কেজি ম্যাস। তো তাহলে mgh হলো GP, তো তাহলে m কত? 8 কেজি, g হলো 9.81, আর কতটুকু হাইট নিচে নামতেছে? 2 মিটার। তো তাহলে হোয়াট ইজ দা এনার্জি ইনপুট? 156.96 জুল। সো তাহলে এফিশিয়েন্সির ফর্মুলা কি? এফিশিয়েন্সি ইজ ইকুয়াল টু ইউজফুল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ইনপুট। ফর্মুলাটা লিখলাম না, জাস্ট আমি ডাইরেক্টলি এখানের মধ্যে বসাই দিতেছি, দেখো কত আসে। পার্সেন্টেজটা কত হয়? 83.33%।
83.33%. So given information to sig figure, so তাহলে এটা লিখবো কত 83। তো এখন 83 টা কি স্টুডেন্ট যেটা ক্লেম করছে ওটা সমান নাকি ওটা থেকে ছোট নাকি বড়? ছোট। ছোট। সো তাহলে স্টুডেন্টের ক্লেমটা কি ঠিক আছে? না। তো তাহলে এখানের জন্য কনক্লুশনটা কি বলবো? এখানের মধ্যে কনক্লুশনটা বলবো যে কি বলে the students claim যে এফিশিয়েন্সিটা যে গ্রেটার দ্যান 90% এই ক্লেমটা ভুল। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ না? ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ ভাইয়া। অলরাইট। সো তাহলে 12 নাম্বার আমরা দেখলাম। এরপরে 13 এর বি। 13 এর বি দেখি 13 নাম্বার কোথায়? 13 নাম্বার আমরা কোশ্চেনটা ফার্স্টে পড়ে নেই। A swimmer swims a 100-meter race. A simplified displacement time graph for the swimmer is shown. আচ্ছা, draw a corresponding velocity time graph for the motion of the swimmer on the axis below. Show all your workings in the space below. তো এখন এখানের মধ্যে আমাদের ফার্স্টে এই পজিশন পর্যন্ত অলমোস্ট যে গ্রাফটা কি আছে লিনিয়ার এন্ড দ্য ভেলোসিটি ইজ হোয়াট? ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট। আর এখানে থেকে আবার এই নিচে পর্যন্ত আবার ভেলোসিটিটা কনস্ট্যান্ট কিন্তু কি নেগেটিভ না? হ্যাঁ। আর এই জায়গাটার মধ্যে সে কি করছে তার ওই ডিরেকশনটা চেঞ্জ করাতে সময় নিছে আর কি বেসিক্যালি। তো তাহলে এটার জন্য আমাদের শেপটা দেখতে কেমন হবে যে এরকম ফার্স্ট একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল, দেন সে একটা কি করছে, দেন সে এরকম ডিরেকশন চেঞ্জ করার জন্য এমন একটা ইয়ে নিয়েছে, এরপর আবার সে অপোজিট ডিরেকশনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে। সো ভেলোসিটি টাইম গ্রাফটা ইজি। এখানে ওয়ার্কিং গুলা দেখাবা যে তুমি গ্রেডিয়েন্ট বের করতেছো, ঠিক আছে? গ্রেডিয়েন্ট বের করলে এগুলা বের করলে এইসবের ওয়ার্কিং গুলা দেখাবা। বুঝতে পারছো? এটা তো এ নাম্বার এমনিও তোমার প্রবলেম নাই, বি নাম্বারে তোমার প্রবলেম বেসিক্যালি। তো কি বলতেছে, টু ইনক্রিজ হার ইনিশিয়াল স্পিড, ইনিশিয়ালি সে যে স্পিডে যাইতেছিল ওইটা সে এখন বাড়াবে। এখন কি করবে? দ্য সুইমার বিগান দ্য রেস by gliding underwater for 15 meters and then began to use her arms and legs. This was not represented on the simplified displacement time graph. Sketch on the axis below to show the actual variation of displacement with time for the first 15 meter of the race. তো তাহলে প্রথম 15 মিটারের জন্য সে তাহলে কি করবে? প্রথম 15 মিটারের জন্য সে তাহলে অ্যাসেলারেট করবে না বলো তো? হ্যাঁ। প্রথম 15 মিটারের জন্য এখানের মধ্যে কি থাকবে? প্রথম 15 মিটারের জন্য সে অ্যাসেলারেট করবে, যে প্রথমে তার ইনিশিয়াল অ্যাসেলারেশনটা অনেক বেশি, দেন অ্যাসেলারেশনটা কমতে 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 দেন কি হয়েছে? অ্যাসেলারেশন 0 হয়েছে। তো অ্যাসেলারেশন 0 হওয়ার পর সে তখন কি করছে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। বুঝতে পারছো? তো প্রথম 15 মিটারে সে কি করছে? তার ভেলোসিটিটাকে বাড়াইছে। বুঝতে পারছো? তো প্রথম 15 মিটারে সে তার ভেলোসিটিটাকে বাড়ায় একটা সার্টেন ভ্যালুতে নিল, দেন যে ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে তার সুইমিংটা কন্টিনিউ করছে। তো তাহলে এখানের জন্য কি হবে? প্রথমের দিকে আমাদের অ্যাসেলারেশন বেশি, আস্তে আস্তে অ্যাসেলারেশন কমে কমে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? 0। তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমাদের এমন হবে এরকম। বুঝতে পারছো যে প্রথমের দিকে অ্যাসেলারেশন বেশি, এরপরের দিকে অ্যাসেলারেশন কমে কমে পরে অ্যাসেলারেশন 0 হয়েছে, দেন যায় ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা এরকম লিনিয়ার হয়ে গেছে। দেন যে এরকম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা লিনিয়ার হয়ে যাওয়া মানে কি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ লিনিয়ার হয়ে যাওয়া মানে the gradient became constant. Gradient constant মানে velocity constant, আর constant velocity মানে no acceleration. বুঝতে পারছো? হ্যাঁ। তো তাহলে এই জিনিসটা আর কি। B1 B2 তেও প্রবলেম? হ্যাঁ ভাইয়া B2 তেও প্রবলেম। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি বলতেছে? Explain one other way in which the motion of the swimmer has been simplified when drawing the displacement time graph. এই যে আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটাতে ড্র করছি,
ভেলোসিটিটা তো আমাদের কনস্ট্যান্ট দেখাইছে, কিন্তু কখনোই তো আমাদের এত লম্বা ডিসটেন্স ধরে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে সুইম করা পসিবল। প্রত্যেকটা এই যে আমরা সাঁতার কাটতে সময় হাত দিয়ে এরকম মুভ করি না, তো তাহলে কি হবে, হাত দিয়ে এরকম মুভ করলে পরে তখন প্রত্যেকটা স্ট্রোকের মধ্যে আমাদের ভেলোসিটিটা ফার্স্টে বাড়বে, দেন আবার একটু কমবে, দেন বাড়বে, দেন আবার কমবে। সো দিস ইজ মোর লাইক আ এভারেজ ভেলোসিটি দ্যাট উই আর গেটিং ফ্রম দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আমরা কিন্তু অ্যাকচুয়ালটা পাইতেছি না। সো তার মানে এখানের মধ্যে বেসিক্যালি কি হইতেছে, যে ফার্স্টে আমাদের এখানে আরেকটা ব্যাপার কি করছে, গ্রেডিয়েন্ট আমাদের প্রথমে তো একদম ফার্স্টেই তো ভেলোসিটি থাকতে পারে না, পারে? প্রথমে তো আমাদের ভেলোসিটি 0, তো ভেলোসিটি 0 থেকে সে তার জার্নিটা শুরু করবে, তাই তো? ভেলোসিটি 0 থেকে সে তার জার্নিটা শুরু করবে। সো তাহলে আমাদের গ্রাফের অ্যাকচুয়াল শেপটা হওয়া উচিত এরকম, যে সে ফার্স্টে এরকম অ্যাসেলারেট করে একটা ভেলোসিটি গেইন করলো, দেন এরকম ভেলোসিটি কমবে বাড়বে কমবে বাড়বে এমন এমন যাবে। দেন এই যে সে কি করবে, এই যে সে টার্নটা নিবে, এই টার্নটা নিতে সময় তখন কি, তখন তার ইনিশিয়াল ভেলোসিটিটা এখানের মধ্যে অনেক বেশি হবে, বিকজ টার্ন নেওয়ার পরে সে যে এরকম, তুমি সুইমিং কখনো এরকম দেখছো যে তারা যে কি করে, ফার্স্টে তারা এরকম উপরের একটা প্ল্যাটফর্ম থেকে জাম্প করে তারা এরকম পানির নিচে যায়, কতক্ষণ এই যে বললো না গ্লাইড করে করে যায়। দেন তারা এই অপোজিট এন্ডে এসে কি করে, তারা একটা ডিগবাজি খায়, খেয়ে এখানে যে ওয়ালটা থাকে সুইমিং পুলের এখানের মধ্যে একটা লাথি মারলে পরে তখন তাদেরকে কি করে, একটা রিবাউন্ড একটা ভেলোসিটি দেয়। সো তাহলে রিবাউন্ড ভেলোসিটিটা কি অনেক বেশি থাকে না? রিবাউন্ডে যখন নাকি তারা লাথি মেরে যে ভেলোসিটিটা পায় ওই ভেলোসিটিটা অনেক বেশি থাকে। সো তাহলে টার্ন নেওয়ার পরে ভেলোসিটিটা অনেক বেশি হবে, যে অনেক তাড়াতাড়ি সে একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট কভার করবে। দেন যে আবার ভেলোসিটি আস্তে আস্তে এরকম কমতে থাকবে যখন নাকি ওই স্ট্রোক বাই স্ট্রোক সে সাঁতার কাটবে। তো এই সুইমিং এর ব্যাপারটা এটা নিয়ে জানলে পরে তখন এরকম সুন্দর করে করে লিখতে পারবা। যেখানের মধ্যে আমরা অ্যান্সার গুলো যদি দেখি, এই যে এখানে অনেকগুলো দিছে তারা। একটা হলো কনস্ট্যান্ট ভেলোসিটি দেখাইছে, কিন্তু ভেরিয়েশন আসলে হবে এটা বলতে পারো, দ্য ভেলোসিটি অফ দ্য সুইমার হ্যাজ দ্য সেম ম্যাগনিটিউড ইন বোথ পার্টস অফ দ্য রেস। কিন্তু অ্যাকচুয়ালি তো হাফ পার্ট ওরকম সাঁতরানোর পর যত এনার্জি থাকুক না কেন একটু তো হাঁপাবে, ঠিক আছে? একটু হলেও আমাদের কি হয়, মিফতাউলি গেছে গিয়ে ওর ইন্টারনেট চলে গেছে, ঠিক আছে, ব্যাপার না, ভিডিও থেকে দেখে নিবে। তো তাহলে এই যে সুইমার যে টায়ার্ড হয়ে যাবে, তো টায়ার্ড হওয়ার জন্য সেকেন্ড হাফে ভেলোসিটিটা একটু কম থাকবে। দেন ইনিশিয়াল ভেলোসিটিটা প্রথমের দিকে আমাদের বেশি হবে, কিন্তু সুইমারটা পরে যে ওরকম গ্লাইড করবে, তো গ্লাইড করতে সময় আন্ডার ওয়াটার ওখানের মধ্যে আমাদের ভেলোসিটির ভ্যালুটা ভেরিয়েশন আসবে আর কি। তো ভেরিয়েশন গুলো বলতে গেলে দেখাই নাই, তো এই ব্যাপারগুলো নিয়ে ফোকাস করতে হবে। তো এটা ছিল বেসিক্যালি আমাদের 13 নাম্বারটা। এরপরে কার কি প্রবলেম আছে? 14 এর A2 14 এর A। হ্যাঁ আচ্ছা, ফায়ারওয়ার্কের এটা, আচ্ছা ঠিক আছে। তো এখানের মধ্যে দেখি, a firework is launched into the air and explodes once it reaches a maximum height. আচ্ছা মিফতাউল আসছো, তোমার ওটা আমি এক্সপ্লেন করে রাখছি, তুমি ভিডিও থেকে দেখো, প্লাস এমনিও তো বুঝছোই তুমি, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়াইফাই চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, দেখো এখানের মধ্যে বলতেছে যে ফায়ারওয়ার্ক একটা লঞ্চ করছে, দেন এটা এয়ারে ওঠে বা একটু হাইট উপরে ওঠে, দেন এটা কি করে, এক্সপ্লোড করে যখন নাকি সে ম্যাক্সিমাম হাইট রিচ করে তখন। এখন বলতেছে এ নাম্বারে, দ্য ফায়ারওয়ার্ক ইজ ডিজাইন টু এক্সপ্লোড এট আ ম্যাক্সিমাম হাইট অফ 350 মিটার। সে 350 মিটার উপরে উঠে কি করবে, এক্সপ্লোড করবে। বলতেছে শো দ্যাট দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি এট লঞ্চ ইজ 80 মিটার পার সেকেন্ড। সো ম্যাক্সিমাম হাইট রিচ করবে কত, ম্যাক্সিমাম হাইট রিচ করবে হলো 350। তো ইনিশিয়ালি আমরা যে তাকে লঞ্চ করব, পারা না,
আমরা যে তাকে লঞ্চ করব ইনিশিয়ালি উপরে ওঠার জন্য তার কি লাগবে, কাইনেটিক এনার্জি লাগবে না বলো তো ফারহানা? হ্যালো, আবার কি ল্যাগ করতেছে? না, ল্যাগ করতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এখানের মধ্যে বলি মেইনলি ব্যাপারটা কি হইতেছে, ইনিশিয়ালি একটা কেই থাকবে, এই কেইটা কি হবে ম্যাক্সিমাম হাইটে যে পুরোটা জিপি তে কনভার্ট হবে। সো তাহলে কেই এট দা বটম ইজ ইকুয়াল টু জিপি এট দা টপ, জিপি এট ম্যাক্স হাইট। তো তাহলে হাফ এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এমজিএইচ। তো ম্যাথ ম্যাথ কাটা, তো তাহলে v ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh। তো রুট ওভার 2 ইনটু 9.81 ইনটু 350, এটা করলে পরে কত আসে? 82.9। 82.9। और আমাদের গিভেন ইনফরমেশন বেসিক্যালি টু সিগনিফিকেন্ট ফিগারে, সো তাহলে 2 তে রাখলে পরে 83। সো দিস ইজ, এখানের মধ্যে তোমাদের টেকনিকটা কি বলছিলাম, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিবা, তাহলে যেন রাউন্ড আপ করলে শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায়, তাই না? তো দিস 80, তো তাহলে আমাদের ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে, সো আমরা কত সিগনিফিকেন্ট ফিগারে দেখাবো? টু সিগনিফিকেন্ট ফিগারে দেখাবো। সো তাহলে 83 কে রাউন্ড আপ করলে 80 হয় না মিফতাহুল? ফারহানা কি শুনতে পাইতেছো এখন? আচ্ছা ঠিক আছে, এরপরে আর কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে একটু বলতে থাকো, আমরা দেখতে থাকি। ভাইয়া 15A অর্পিতা তোমার কথাটা একটু ল্যাগ করে আসছে, কত বলছো 15 এ নাকি 16 এ? A. Am I audible? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, কিন্তু 15 বলছো নাকি 16 বলছো ওটা বুঝি নাই। 15, 15, ওকে থ্যাংক ইউ। 15. সো এখন শুনতে পাইছি, সমস্যা নাই। তো দেখি এখানের মধ্যে কি বলতেছে। এখানের মধ্যে বলতেছে যে muscles move body parts by contracting and relaxing. For the forearm to hold a ball in the position shown, the biceps muscle contracts, creating a tension T in the muscle as shown. আচ্ছা ভালো কথা। তো তাহলে এরকম একটা টেনশন ফোর্স উপরের দিকে কাজ করতেছে। এখন বলতেছে কি, the student model the forces on the forearm using a beam and spring arrangement as shown below. সে এমন ভাবে একটা মডেল করছে আমাদের আর্মের। The length and width of the beam were the same as the length and width of the forearm. তো এমন ভাবে সে লেন্থ আর উইডথ গুলাকেও কি করছে, মেইনটেইন করছে। তো এখন বলতেছে কি আমাদেরকে এখানে থেকে 4 সেন্টিমিটার দূরে টেনশনটা, সরি এখানে থেকে 4 সেন্টিমিটার দূরে হলো টেনশন। টেনশনটা কাজ করতেছে এরকম একটা অ্যাঙ্গেলে, 70 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো তাহলে এখানের মধ্যে আমাদের force of the hinge on the beam, weight of the beam, center of gravity থেকে নিচের দিকে থাকবে, আর force of the ball on the beam, and এখানে থেকে এখানে হলো 9 সেন্টিমিটার। ঠিক আছে ভালো কথা, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে থাকলো। এখন বলতেছে কি এ নাম্বারে, it can be assumed that the biceps muscle acts as a spring at an angle of 70 degree to the beam and 4 centimeters from the pivot O. Determine the magnitude of T. You will
you will need to estimate the total length of the forearm and hand. তো তাহলে এখন তোমার কি করতে হবে, তোমার নিজের হাত তুমি দেখবা, তোমার নিজের হাত দেখে তুমি তোমার নিজের হাতের একটা মাপ নিবা যে তোমার নিজের হাত কত সেন্টিমিটার লম্বা হয়, ঠিক আছে? নরমালি একটা হিউম্যান হ্যান্ড কত সেন্টিমিটার লম্বা হয় ওই রিডিংটা নিতে হবে। তো তাহলে এরকম একটা স্কেল নিবা, দেন স্কেল নিয়ে কি করবা, নিজের হাতের লেন্থ মাপবা। তো এখন যদি আমি এখানের মধ্যে আমার নিজের হাতের এরকম লেন্থ মাপি, this comes out to be something like এখানে কত 27 and 17 44 সেন্টিমিটার আসে আমার হাতটা, ঠিক আছে? তো তোমার হাতের লেন্থ তোমার যেরকম আসে অমন ভাবে ইউজ করবা। আমারটা কত আসছে, 44 সেন্টিমিটারের মতো আসছে আমার। তো তাহলে আমার হাতের লেন্থ দিয়ে আমি যদি কাজটা করি যে টোটাল লেন্থ অফ দা বিম কত হবে, তাহলে the total length of the beam will be 44 সেন্টিমিটার। এই ডিসটেন্সটা হলো 4 সেন্টিমিটার, এই ডিসটেন্সটা হলো 9 সেন্টিমিটার। তো তাহলে পিভট থেকে বলের ডিসটেন্সটা কত, পুরাটা যদি 44 হয় আর এই এন্ড থেকে বলের ডিসটেন্সটা যদি 9 হয়, তো তাহলে পিভট থেকে বলের সেপারেশনটা কত হবে অর্পিতা? অর্পিতা শুনতে পাচ্ছ কি বলতেছি? Hey, I'm a little bit confused. So, am I really supposed to measure the length of my hand in the examination hall? হ্যাঁ, It's a little bit confusing. এটাই তোমার নিজের হাতের লেন্থ মেপে দেন এখানের মধ্যে ইনকর্পোরেট করবা ক্যালকুলেশনে। এর জন্য তুমি দেখবা যে অ্যানসারে তারা অনেক বড় একটা রেঞ্জ অ্যালাউ করবে, যে বেবি হ্যান্ডস থেকে শুরু করে হিউজ হ্যান্ড পর্যন্ত, যে লেন্থের ওরকম এস্টিমেশন দেখবা যে 30 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত ভেরিয়েশন তারা অ্যালাউ করছে। বুঝতে পারছো? জি ভাইয়া। তো তাহলে তুমি তোমার নিজের হাতের লেন্থটা মেপে দেন এখানের মধ্যে লেন্থটা বসাবা। তো আমার হাত দিয়ে যদি আমি কাজটা করি, তো তাহলে আমার হাতের লেন্থ আসছে 44 সেন্টিমিটার। তো এখন এই 44 সেন্টিমিটারটা নিলাম এখানে যে পিভট থেকে একদম আমার ফিঙ্গার এজ পর্যন্ত। তো এখন বলতেছে, এখন আমি জিজ্ঞাসা করলাম এই যে বল থেকে পিভটের সেপারেশনটা কত হবে, 44 মাইনাস 9 সেন্টিমিটার না? জি ভাইয়া। হ্যাঁ আমাদের সবসময় কি করতে হবে, পিভটের থেকে ডিসটেন্সটা নিতে হবে। সো 44 মাইনাস 9 করলে পরে 35 সেন্টিমিটার। বিমের ওয়েটটা কোথায় থাকবে, একদম সেন্টার অফ গ্র্যাভিটিতে। সো তাহলে দিস উইল বি হোয়াট, বিমের ওয়েটটা একদম সেন্টার অফ গ্র্যাভিটিতে থাকলে পরে দিস উইল বি, আমার হাতের টোটাল লেন্থ হলো 44, সো তাহলে দিস উইল বি 22 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দা পিভট। সো তাহলে পিভটের থেকে যে যে সেপারেশন গুলি আসলো, ওকে, পিভটের থেকে যে যে সেপারেশন গুলি আসছে ওগুলো আমরা কি করে নিলাম, আলাদা করে বের করে নিছি। সো এখন যেন আমরা কি করতে পারি, ক্যালকুলেশনটা করতে পারি। দিস উইল বি সামথিং লাইক হোয়াট, এই টেনশন ফোর্সের জন্য আমাদের মোমেন্টটা কোন দিকে হবে, টেনশনের কোন কম্পোনেন্টটা আমাদের মোমেন্ট অ্যাপ্লাই করবে আর কোন কম্পোনেন্ট মোমেন্ট অ্যাপ্লাই করবে না। এখানের মধ্যে the horizontal component of tension will not cause any turning effect because সে তো প্যারালাল। শুধু ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশনটা কি করবে, only the vertical component of tension will apply the turning effect. So তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশন কি হবে, টি cos থিটা নাকি sin থিটা, অ্যাঙ্গেলটা কার সাথে মিফতাহুল? টি sin 70। টি sin 70 হবে কেন, বিকজ অ্যাঙ্গেলটা হলো হরাইজন্টালে। সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে sin। তো তাহলে দিস ইজ টি sin 70। তো ভালো কথা। তো তাহলে আমাদের কাজটা কি, এই টি sin 70 ফোর্সটা কি মোমেন্ট দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই যে আমাদের ওয়েট অফ দা বিম আর বলের ওয়েট, এই দুটো আমাদের কি দিতেছে, ক্লকওয়াইজ মোমেন্ট। আর আমরা কি জানি, clockwise। আমরা জানি যে মোমেন্ট দুইটা সমান হইলে পরে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ সমান হইলে পরে তখন কি করতে পারবে, আমাদের বিমটা হরাইজন্টাল থাকতে পারবে বা ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে। তো তাহলে এখানের জন্য কাজটা কি হবে,
t sin 70 multiplied by তার distance from pivot কত, টেনশনটা পিভট থেকে কতটুকু দূরে 4 সেন্টিমিটার is equal to এখানের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গুলা কি কি, ওয়েট অফ দা বিম, তো ওয়েট অফ দা বিম হলো 15, ডিসটেন্স অফ দা সেন্টার অফ গ্র্যাভিটি হলো 22 সেন্টিমিটার, আর এখানের মধ্যে বলের ওয়েট হলো 45 কি বলে 4.5 সরি 4.5, আর এটা পিভট থেকে কতটুকু দূরে 35 সেন্টিমিটার দূরে। তো তাহলে এখানে থেকে আমাদের টেনশনের ভ্যালুটা কত আসে বের করে ফেলতে পারবো না? মিফতাউল বলো তো টেনশনের অ্যানসারটা কত হয়? ভাইয়া তুমি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করলা না? সেন্টিমিটার থেকে মিটারে এখানে নিতে হবে না, একটা রিজন যে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে দুইটাই সেন্টিমিটার, সো কাটাকাটি চলে যায় না বলো তো? হ্যাঁ। তো তাহলে ও এর জন্য আচ্ছা, কোনো হ্যাঁ, সমস্যা নাই, বুঝতে পারছো? নিতে পারো, নিলে কোনো প্রবলেম না, কিন্তু এখানের মধ্যে আমি ইচ্ছা করে নেই নাই বিকজ ইভেন্চুয়ালি তো ক্যান্সেল আউট হয়েই যাবে। কত আসে টেনশনের ভ্যালুটা? 129.70। 129.70, আর এটাকে যদি আমি ওরকম ইয়েতে লিখি, টু সিগনিফিকেন্ট ফিগারে লিখি, তো তাহলে পরে তখন আমাদের কত আসবে 130 নিউটন। আর আমাদের অ্যানসারের রেঞ্জ কত দিছে দেখি, কত নম্বর এটা 15 না, যে দেখো অ্যানসারের রেঞ্জ কত, সরি 85 থেকে 150 এর মধ্যে যে কোনো একটা অ্যানসার আসলেই হবে, কিন্তু তারা বেসিক্যালি কি দেখবে, তোমার ওয়ার্কিং গুলা দেখবে যে তুমি ঠিক প্রসিডিওরটা ইউজ করছো নাকি, বুঝতে পারছো? তো তাহলে 85 থেকে 150 নিউটনের মধ্যে যে কোনো একটা টেনশনের ভ্যালু আসলেই কারেক্ট, বাট হোয়াট দে উইল চেক ইওর ওয়ার্কিং, যে তুমি আসলে ঠিকমতো ওয়ার্কিংটা করছো নাকি। আচ্ছা, তো এরপরে অর্পিতার কি এ নাম্বারে শুধু প্রবলেম ছিল নাকি? আচ্ছা, এ নাম্বার তো মনে হয় শেষ হয় না, আর একটু পার্ট বাকি আছে মনে হয়। Estimate the total length of your forearm. এটাই চাইছে, এইটুকুই। এরপর 16, 17 এগুলা 17 এর A2। 17 এর A2। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো মিফতাউল কি করতেছে, সে পাহাড়ে উঠতেছে স্টিপ একটা স্লোপ দিয়ে, বলতেছে কি the diagram shows a climber on a rock face, a rope is kept firmly anchored on a কি বলে by a person on the ground and passes through a smooth loop to the climber। ঠিক আছে, ভালো কথা। The climber slips and falls a short distance as shown, এই যে সে উপরে ছিল, এখানে থেকে হঠাৎ সে স্লিপ করে কি করছে, নিচে নামছে। আচ্ছা, এখন এ নাম্বারে আমাদের একটা নতুন একটা কনসেপ্ট তারা এখানের মধ্যে বলতেছে, কি বলতেছে, the fall factor is used by climbers to estimate the severity of a climbing fall and is given by fall factor is equal to height fallen before the rope begins to stretch divided by total unstretched length of the rope। height fallen before the rope begins to stretch, এটার মানে কি মিফতাহুল বলতে পারবা? মানে মানে মানে
রোপটা এক্সটেন্ড করার আগ পর্যন্ত কতটুকু হাইট সে ফল করছে, মানে হ্যাঁ। সার্টেন হাইট ফল করার পর তো রোপটা স্ট্রেচ করবে না, এক্সটেন্ড করবে, এরপর হ্যাঁ। আর একটা হাইট যে একটা সার্টেন হাইট ফল করার আগ পর্যন্ত রোপটা তখনও টট হবে না আর কি, যে তখনও তার এক্সটেনশন শুরু হবে না, ঠিক আছে? তখন সে সিম্পলি ফ্রি ফল করবে, ঠিক আছে? Height fallen before the rope begins to stretch, this is the height where the climber will fall freely, যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির মতো সে বরাবর হঠাৎ করে নিচে পড়া শুরু করবে। কিন্তু যখনই নাকি স্ট্রিংটা টট হয়ে যাবে বা রোপটা টট হয়ে যাবে, তখন কি হবে? তখন তার উপর একটা টেনশন ফোর্স কাজ করবে উপরের দিকে, সো নিচের দিকে ওয়েট, উপরের দিকে টেনশন, সো তখন সে আস্তে আস্তে কি করবে? ডিসিলারেট করা শুরু করবে। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এখন এখানের মধ্যে কি বলতেছে, লেটস সি। A climber slips and falls with a fall factor of 0.8 before coming to rest. আচ্ছা ঠিক আছে। The energy from the fall is absorbed by the climbing rope. এই যে ক্লাইম্বিং রোপটা এনার্জিটা অ্যাবজর্ব করতেছে, এখন বলতেছে যে the maximum strain in the rope is 9%. স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে তো হলো যে এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ, তাই না? স্ট্রেন মানে হলো এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ। সো ওখানে দিয়ে আমাদের একটা কাজ আসবে, আমরা দেখব। এরপরে কি বলতেছে? A1 এ বলতেছে, তোমার তো A1 এই প্রবলেম নাকি? না A2 তে। আচ্ছা, তো তাহলে ফার্স্টে আমরা A1 এখানের মধ্যে ক্যালকুলেশনটা দেখে নেই, দেন আমরা A2 দেখব। বলতেছে কি, শো দ্যাট দ্য ম্যাক্সিমাম ফোর্স অ্যাক্টিং অন দ্য ক্লাইম্বার ডিউ টু দ্য রোপ ইজ অ্যাবাউট 10 kilonewton. Assume the extension of the rope is proportional to its tension. মানে হুকস ল ওবে করতেছে বেসিক্যালি। টোটাল আনস্ট্রেচড লেন্থ অফ দ্য রোপ হলো 15 মিটার, আর বলতেছে ম্যাস অফ দ্য ক্লাইম্বার হলো 71। তো তাহলে এখানের জন্য হাইট ফলেন বিফোর দ্য রোপ বিগিনস টু স্ট্রেচ, এটা বের করতে পারবো না। উই নো দ্য ফল ফ্যাক্টর টু বি 0.8, উই নো দ্য টোটাল লেন্থ অফ দ্য রোপ টু বি 15। সো তাহলে কতটুকু হাইট ফল করছে বিফোর the rope began to stretch, এটা বের করতে পারবো না। তো তাহলে height fallen before the rope begins to stretch is equal to fall factor, that is 0.80 into total unstretched length কত? 15। সো তাহলে 0.8 into 15 করলে কত আসবে? 12 মিটার। তো এখন এটা তো গেল যখন নাকি সে কি করছে, যখন নাকি সে ফ্রিলি ফল করছে। আর আমাদের স্ট্রেন ইকুয়ালস টু কি দেওয়া? স্ট্রেন ইকুয়ালস টু এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ না? তো এখন এখানের মধ্যে স্ট্রেন বলছে 9%, তো 9% মানে কি 9/100, এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ হলো 15। তো তাহলে তোমার এক্সটেনশনের ভ্যালুটা কত আসে? 15 into 9/135। তো তাহলে এখানে থেকে আমরা কি পাবো? ফার্স্টে হলো 12 মিটার সে ডিরেক্টলি নিচে নেমে গেছে, এখানে তার আর কোনো থামাথামি নাই, সে একদম ডিরেক্টলি 12 মিটার সে নিচে নামছে। এরপরে যখন নাকি রোপটা টাইট হয়েছে, টাইট হওয়ার পরেও তো সে সাথে সাথে থেমে যাবে না, সে কি করবে? রোপটা টাইট হওয়ার পর তখন সে রোপটাকে স্ট্রেচ করবে। তো রোপটাকে কতটুকু এক্সটেন্ড করছে? 1.35 মিটার এক্সটেন্ড করছে। তো তাহলে ফ্রিলি ফল করছে 12 মিটার, আর রোপটাকে স্ট্রেচ করে আরেকটু নিচে নামছে কত? 1.35 মিটার। তো তাহলে টোটাল কতটুকু হাইট নিচে নামছে ওইটা তো আমরা জানবো নাকি? বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে সে ফ্রিলি ফল করছে, ফ্রিলি ফল করতে সময় তার এনার্জিটা কিসে থেকে কিসে গেছে? জিপি থেকে কেইতে গেছে না? হ্যাঁ। The height that is fallen freely, ওই সময় জিপি কতটুকু লুজ করছে, আর the height that is fallen when the rope is taut, তখনও জিপি থেকে আরেকটা ফর্মে গেছে, কিন্তু এটা কি?
যখন টট হয়েছে তখন এক্সটেন্ড যে হয়েছে এটা কি ফর্মে গেছে? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, তাই না? হ্যাঁ তো তাহলে এখানের জন্য 12 মিটারের জন্য একবার জিপি বের করব, 1.35 এর জন্য একবার জিপি বের করব, ঠিক আছে? দেন আমরা এই দুইটা জিপি প্লাস করলে কি পাবো? the total energy or the total work done, তাই না? হ্যাঁ So তাহলে this will be the total work done to stretch the rope, or work done to stretch the rope or the elastic potential energy will be equal to what? এই দুটা প্লাস করলে টেনশন ইনটু এক্সটেনশন। টেনশন ইনটু এক্সটেনশন শুধু, নাকি হাফ ইনটু টেনশন ইনটু এক্সটেনশন? আমাদের ফোর্স ভার্সাস ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হাফ ইনটু টেনশন। হাফ হবে সামনে, ঠিক আছে? তো হাফের ব্যাপারটা ভুললে হবে না। হ্যাঁ ওই যে বলে দিছে যে প্রপোর্শনাল। হ্যাঁ বলে দিচ্ছে প্রপোর্শনাল, সো তার মানে ওই ট্রায়াঙ্গেলের এরিয়া সমান হবে। তো এখন এখানে থেকে তুমি এই টেনশনের ভ্যালুটা বা ফোর্সের ভ্যালুটা বের করতে পারবে না। তুমি যে এই দুটো জিপি প্লাস করে যে এনার্জিটা হ্যাঁ। পাইছো, দিস ইজ ইকুয়াল টু হাফ ইনটু টেনশন ইনটু এক্সটেনশন। এক্সটেনশন তো 1.35। তো তাহলে এখানে থেকে ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ টেনশন। বুঝতে পারছো? হ্যাঁ তো এটা ছিল এ নাম্বার। তোমার মেইনলি প্রবলেম হলো A2 তে, না? হ্যাঁ তো এখন এখানের মধ্যে বলতেছে কি, a new climber suggests using a longer length of rope between the loop and the climber as these would absorb more energy after a fall. কিন্তু এখানের মধ্যে সাজেশনটা ভালো ছিল যে কি করবে, যত লেন্থ বেশি তত বেশি এক্সটেন্ড করতে পারবে। কিন্তু সমস্যা আছে একটা খুবই বড়। কি সমস্যা? তোমার এই যে স্লিপ করলে যে নিচে নামতেছে, এখন নিচে নামতে সময় সে যদি আনস্ট্রেচড লেন্থ অফ দা রোপ যদি অনেক বেশি হয়ে যায়, যে সে যে ভার্টিক্যালি যে একদম ডিরেক্টলি নিচে নেমে যাবে, তখন শুধু লেন্থ অফ দা রোপ যদি বেশি থাকে তো তখন কি হবে, ইভেন বিফোর দা রোপ বিকামস টট, হ্যাঁ, রোপটা টট হওয়ার আগেই সে কি করতে পারে, নিচে এরকম নাইমে ঠাস করে সে কোন একটা পাথরের সাথে ধাক্কা খাইতে পারে, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি? যে এখানের মধ্যে হ্যাঁ, তোমার হ্যাঁ যদি একটা লম্বা রোপ ইউজ করে তো তাহলে কি হবে, ইভেন বিফোর কি বলে, ইভেন বিফোর দা রোপ বিকামস টট, তাকে থামানোর আগে সে কি করতে পারে, হঠাৎ করে নিচে নেমে সে কোন একটা পাথরের সাথে মাথায় বাড়ি খেয়ে মারা যেতে পারে বা ইনজোর্ড হইতে পারে। তো তাহলে এটা আমাদের এরকম একটা প্রবলেম হইতে পারে। অর এখানের মধ্যে কি হবে, আনস্ট্রেচড লেন্থ অফ দা রোপ or the height fallen before the rope begins to stretch, এটা যদি অনেক বেশি হয় সো তাহলে কি অনেক বেশি জিপি কেইতে কনভার্ট হয়ে যাবে। সো তার মানে ক্লাইম্বারটা অনেক তাড়াতাড়ি নিচের দিকে নামতে থাকবে। সো হঠাৎ করে যখন নাকি একটা হ্যাচকা একটা টান খাবে, যখন নাকি কি হয়ে যাবে, স্ট্রিংটা টট হয়ে যাবে, তখন হঠাৎ করে পেটের মধ্যে একটা প্রেসার পড়বে না, যে হঠাৎ করে টেনশন ফোর্সটা অনেক বেশি ফিল করবে, বিকজ ও এতক্ষণ যে সে ফ্রিলি এরকম ফল করলো, হঠাৎ করে একটা তার উপর কি হবে, যখন নাকি স্ট্রিংটা টট হয়ে যাবে তখন ওই ফোর্সটা অনেক বেশি ফিল করবে। সো ওইটার জন্য এই ব্যাপারটা কি হবে না, এত ভালো একটা সাজেশন না। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তো তাহলে রোপটা টট হওয়ার আগেই অনেক বেশি ভেলোসিটি রিচ করে ফেললে, দেন হঠাৎ যখন টট হবে তখন সে এরকম ব্যথা পাবে বা তখন সে অন্য পাথরের সাথে ধাক্কা খাইতে পারে এরকম। বুঝতে পারছো? তো তাহলে এটা ছিল আমাদের 17A2। এরপরে আর কার কোনটায় প্রবলেম আছে? এরপর ভাইয়া লাস্টের 18B2, এটাই লাস্ট প্রবলেম। 18B2। হ্যাঁ B2। Water falls from a leaf at a steady rate of 5 drops per second. As each drop reaches the ground, there are 4 drops above it in air. The always একটা ড্রপ যখন জাস্ট পানিতে কি বলে, পানিটা যখন নাকি গ্রাউন্ডে হিট করবে তখন তার ইমিডিয়েট উপরে 4টা ড্রপ থাকবে যেটা কি ফল করতেছে।
এখন বলতেছে calculate the height of the leaf from the ground. It can be assumed that the drop at its highest position has just left the leaf. The drop এটা জাস্ট কি করছে, লিফটা জাস্ট সে লিফ করছে মাত্র। তো এখন বলতেছে কি ক্যালকুলেট দ্য হাইট অফ দ্য লিফ ফ্রম দ্য গ্রাউন্ড, এন্ড ইনফরমেশন কি দিছে, ইনফরমেশন দিছে যে it can be assumed that the drop at the highest position has just left the leaf. তো এখন এখানে থেকে আমরা বের করব কিভাবে, আমাদেরকে কাজটা কি দিছে, some plants have adapted to high rainfall by having a specialized shape and waxy leaves, যেরকম কচু পাতা যেরকম থাকে না অমন টাইপের। This allows rain to slide down a leaf and off the end as a series of drops. তো এখন এখানের মধ্যে তো ড্রপ গুলি ওরকম আমাদের প্যারাবোলিক ওয়েতে যে এমন ওয়েতে করবে, তো ওই জিনিসটা তোমরা আঁকতেই পারবা। ড্রপ গুলো তো আঁকতে পারছো B1 এ, দেন B2 তে বলছে যে হাইটের ভ্যালুটা বের করতে। তো হাইটের ভ্যালুটা বের করার জন্য আমাদের আগে মনে হয় কোনো কিছু তুমি বের করে রাখছিলা নাকি? আগের এখানের জন্য তুমি কি কি বের করে রাখছিলা? A2 তে টার্মিনাল ভেলোসিটি বের করেছি। কি বলছো বুঝি নাই, কথাগুলো কেটে গেছিল। আচ্ছা দাঁড়া আমি কোশ্চেনটা দেখে নেই, তাহলে পরে পুরোটা বলতে A2 পারবো। তে টার্মিনাল ভেলোসিটি বের করেছি। ও আচ্ছা, A2 তে টার্মিনাল ভেলোসিটি বের করছো তুমি, ঠিক আছে ভালো কথা। তো এখন এখানের মধ্যে আমাদের কাছে চাইছে যে লিফটটা কতটুকু হাইট থেকে এরকম পড়তেছে এটা জিজ্ঞাসা করছে। তো এখন এখানের মধ্যে থেকে আমরা মেইন যে ক্যালকুলেশনের কাজটা করব, এখানের মধ্যে কাজটা কি লেটস সি। এখানের মধ্যে ইনফরমেশন গুলি কি আছে, একটা তো হলো যে ইনিশিয়াল আমাদের ভেলোসিটিটা কত হবে, আমাদের তো ইনিশিয়ালি তো কোনো ভেলোসিটি নাই, সে তো এরকম স্লাইড করে এরকম নামতেছে, এরকম নামে সে এখানে থেকে হরাইজন্টালি এরকম লঞ্চ হবে। তো হরাইজন্টালি লঞ্চ হলে কি সে কি করবে, এরকম হরাইজন্টাল একটা প্রজেক্টাইলের মতো পড়বে, তাই না? সে একটা এরকম হরাইজন্টাল প্রজেক্টাইলের মতো পড়বে। তো এখন আমাদেরকে বললো কি ক্যালকুলেট দ্য হাইট অফ দ্য লিফ ফ্রম দ্য গ্রাউন্ড। তো এখন এখানের জন্য আমরা কি কাজ করতে পারি, লেটস সি। We know the initial velocity to be 0. হাইট কত জানি না, এটাই আমরা বের করব। দেন আমাদের কি লাগবে, সে নামবে কিসে, acceleration due to gravity, so A is equal to G, that is 9.81 meter per second square. আর আরেকটা কি বলছে দেখো, water falls from the leaf at a steady rate of কত, 5 drops per second। যে 1 সেকেন্ডে কয়টা ড্রপ পড়বে, 5টা ড্রপ।